আসসালামু আলাইকুম। সাহিত্যের জগতে আলো ছড়ানো এক কবি আবিদ আনোয়ার। তার কর্মজীবন যেমন উজ্জ্বল, সাহিত্য জীবনেও তেমনি আলোকময়। কাব্য সংসারে তিনি অলঙ্কারে অলঙ্কৃত সিংহাসনে আসেন। আজ তাকে নিয়ে দু চারটে কথা বলবো। আমার সাথে আছেন দেশের বরেণ্য ছড়াকার আতিক হেলাল, আছেন কবি আবুল কালাম আজাদ। আমি প্রথমেই প্রশ্নগুলো করার জন্য আতিক হেলাল ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। কবি আবিদ আনোয়ার ভাই আমাদের মাঝে বসে আছেন। আমরা গাজীপুরের শিমুলতলিতে তার বাড়িতে এসেছি। উনি বাড়িতে বসেই লেখালেখি করেন মোটামুটি এখন, আর বই প্রকাশের কাজে তাকে বাইরে বের হতে হয়। অনেকটা নিভৃত অবস্থায় উনি এখন দিন যাপন করছেন। এই কারণে আমরা তার সাথে আজকে দেখা করতে এসেছি, মূলত তার সাথে দেখা করা এবং তার কিছুটা তার সান্নিধ্য লাভ করা। তো এই ফাঁকে আমরা তার সাথে একটু তার লেখালেখি নিয়ে কথা বলতে চাই। এখানে আমার সাথে তিনজন আছেন, কবি রবিউল মাশরাফি, কবি আবুল কালাম আজাদ, ওনারাও তার সাথে কথা বলবেন। আমরা অনেকটা ক্যাজুয়ালি তার সাথে আলোচনা করব। তিনি আমাদের কবিতার একজন শিক্ষাগুরু, তিনি ছন্দের একজন, আমি অভিধান বলবো, তিনি ছন্দ জ্ঞানের আধার। আমরা আবিদ আনোয়ার ভাইকে জানি, তিনি বলা যায় তিনি শিক্ষক, ছন্দের শিক্ষক, কবিতার শিক্ষক। আমরা অনেকেই তার কাছ থেকে অনেক কিছু জেনেছি ইতিমধ্যেই, জানার কোনো শেষ নেই। আমাদের আগ্রহ তাকে নিয়ে অনেক বেশি। প্রথমেই আমি দুই একটা ছোট্ট প্রশ্ন করব তাকে জানার জন্য, আপনাদের সাথে অনেকেই হয়তো তাকে ওইভাবে জানেন না, কিছুটা ওনার সম্পর্কে জানতে চেষ্টা করি। আবিদ ভাই, আপনি কেমন আছেন? আমি খুব অসুস্থ, তবু মোটামুটি বেঁচে আছি। আচ্ছা, এতেই আমি ধন্য। আচ্ছা, তা আমি দর্শকদের জন্য একটু জানাতে চাই আপনার লেখালেখিটা শুরুটা কিভাবে হলো এবং কবিতাকে কেন আপনি এতটা ভালোবাসলেন যে সেই কবিতার সাথেই আপনি আজ অবধি থেকে গেলেন, এটা একটু যদি আমাদেরকে বলেন। আমার কবিতা রচনার শুরু আসলে বাল্যকাল থেকেই। আমার প্রথম কবিতা প্রকাশিত হয় 1962 সালে, আমি যখন ক্লাস 8-এর ছাত্র। অগ্রদূত নামে একটা পত্রিকা বেরোয় থেকে, স্কাউটস অ্যাসোসিয়েশন থেকে, এখনও বেরোয়, নাম ঠিকানা সহ। সেই কবিতা ছাপার পরে অনেক দিন গ্যাপ ছিল, কারণ আমার কবিতা পড়ে অনেকেই বলছে তোমার কবিতা খুব সুন্দর হয়েছে, কিন্তু আধুনিককালে কবিতা একটু ভিন্ন রকম হয়ে গেছে, সেই আধুনিকতাকে তুমি আয়ত্ত করো, তারপরে কবিতা লিখো। এরপরে ঢাকা কলেজে শওকত ওসমান এবং আশরাফ সিদ্দিকী আমার শিক্ষক ছিলেন। তাদের সম্পাদনায় প্রকাশিত বার্ষিকীতে আমার কবিতা ছাপা হলো। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে যখন রসায়ন শাস্ত্রে ভর্তি হয়ে FH উঠলাম, তখনই কবিদের সাথে আমার যোগাযোগ শুরু হলো, বড় বড় কবিদের সাথে। শামসুর রহমানের কাছে যাই, এক পর্যায়ে আমি সাহিত্য সম্পাদক হইলাম, হলের নির্বাচিত সাহিত্য সম্পাদক। আমার ম্যাগাজিনের জন্য কবিতা আনার জন্যে আল মাহমুদের কাছে যাই, শামসুর রহমানের কাছে যাই। ডক্টর মনিরুজ্জামান আমার ছিলেন, অ্যাডভাইজার ছিলেন ওই FH যে বার্ষিকী তার। তো এইভাবে ধীরে ধীরে আড্ডাতেও যাই, মধুর ক্যান্টিনে অনেক বড় আড্ডা বসে কবিদের। ওখান থেকে লিখতে একবার বেশ এক পর্যায়ে এসে কবি আহসান হাবিবের সান্নিধ্য পাই। আহসান হাবিব অল্প কিছুদিন পরেই আমাকে দিয়ে মধ্যদিনের জানালা নামে একটা নিয়মিত কলাম শুরু করলেন। তখন থেকেই বলতে গেলে কবি খ্যাতি যেটাকে বলে আমার একটু বাড়তে শুরু করলো। এবং কবি আহসান হাবিব ছিলেন এমন একজন সম্পাদক
যে অনেকের কবিত্ব শক্তি মাপা হতো কবি আহসান হাবিবের পাতায় কার কয়টা কবিতা গেল, এরকম একটা সম্পাদক ছিলেন তিনি। দৈনিক বাংলা, দৈনিক বাংলা তখন সর্বাধিক প্রচারিত দৈনিক, সরকারি ট্রাস্টের পত্রিকা। তো সেখানে যখন আমি কলাম লেখা শুরু করলাম, মধ্যদিনের জানালা, তখন থেকেই আমার একটু ব্যাপ্তি ঘটলো লেখক হিসেবে। এটা কি সাহিত্য পাতায় ছিল কলমটা? সাহিত্য পাতায়। তারপর থেকে আর থামতে হয়নি। শুধুমাত্র 3.5 বছর আমেরিকায় ছিলাম বিশ্ব ব্যাংকের বৃত্তি পেয়ে, সেটাও লেখালেখি এবং ফ্রিল্যান্স সাংবাদিকতার সূত্রেই। প্রথম ডিগ্রি যদি সাংবাদিকতায় না থাকে, MA ডিগ্রিতে নেবে না, এরকম একটা ভেটো দিল। বিশ্ব ব্যাংক আমাকে বৃত্তি দিয়েছে ঠিক, কিন্তু যে বিশ্ববিদ্যালয়ে আমি পড়তে চাই, ইউনিভার্সিটি অফ মিজৌরি কলাম্বিয়া, তারা বলছে যে হাউ ক্যান এ স্টুডেন্ট অফ কেমিস্ট্রি বি এ গ্র্যাজুয়েট স্টুডেন্ট ইন দ্য ইউনিভার্সিটি অফ মিজৌরি কলাম্বিয়া হুইচ ইজ ট্রিটেড নাম্বার 1 ইন দ্য নেশন। হ্যাঁ, কারণ ওরা করেছে কি, ওখানেই পৃথিবীর সর্বপ্রথম একাডেমিক ডিসিপ্লিন হিসেবে সাংবাদিকতা চালু হয়। সেই জন্যে তারা এখনও মনে করে ইউনিভার্সিটি অফ মিজৌরি কলাম্বিয়া ইজ নাম্বার 1 ইন দ্য নেশন, মানে আমেরিকার শ্রেষ্ঠ তখন আমার বিশ্ব ব্যাংকের যে কোঅর্ডিনেটর ছিলেন, সেই কোঅর্ডিনেটর আমার ইংরেজি লেখা, এই অবজারভারে যেগুলো লিখছি, এবং বাংলাদেশ টাইমস, ইলাস্ট্রেটেড উইকলি অফ বাংলাদেশ, যেটা এখন বন্ধ হয়ে গেছে, এখন যেমন ডেইলি স্টারে লিখি, সে তখন ডেইলি স্টার ছিল না। ওই লেখাগুলো, ওই ইংরেজি লেখাগুলো, বাংলা না, বাংলা তো আর পড়তে পারবে না তারা, প্লাস আমার টোফেল স্কোর 620 দিয়ে যখন বলল যে সে সাংবাদিকতায় বেসিক ডিগ্রি নেই, কিন্তু তার লেখালেখি এবং ফ্রিল্যান্স সাংবাদিকতায় হ্যাঁ যে দক্ষতা, এটা বিবেচনায় বিশ্ব ব্যাংক বৃত্তিও দিয়েছে, এর বিবেচনাতেই অতএব ভর্তি করা যেতে পারে। এবং সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমি হাইয়েস্ট রেকর্ড করলাম 3.938 মধ্যে। শুধুমাত্র ইয়েতে একটা বি পেয়েছিলাম, মানে স্ট্যাটিস্টিক্সে, থিসিসের জন্য স্ট্যাটিস্টিক্স খুব স্ট্যাটিস্টিক্সে বি পাওয়ার ফলে 3.938 আউট অফ 4। তো সেটা এখনও পর্যন্ত হাইয়েস্ট রেকর্ড। বিজ্ঞানে, কেমিস্ট্রিতে, অঙ্কে 4-এর মধ্যে 4 পাওয়া যায়, এরকম বহু রেকর্ড আছে। কিন্তু আমেরিকা, হ্যাঁ, কিন্তু সাংবাদিকতায় এই ডিগ্রি এত গ্রেড পয়েন্ট এভারেজ কেউ পায়নি। তারপরে ন্যাশনাল জার্নালিজম স্কলারশিপ সোসাইটি অফ আমেরিকা আমাকে অনারারি মেম্বারশিপ দিল। কবিতাকে কেন এত ভালোবাসা? কবিতায় থেকে যাওয়াটা, কবিতা দিয়েই আমি শুরু করেছিলাম। অনেকে ছড়া দিয়ে শুরু করে, আমি প্রথম তো বললাম যে অগ্রদূতে আমার যে কবিতা ছাপা হয় সেটা কবিতাই ছিল, ছড়া নয়। ছড়া আমি 80 দশকের লেখা শুরু করছি পরবর্তীকালে। অতএব ছড়া, কবিতার যে প্রবন্ধের বইগুলো যে আছে, বাংলা কবিতার আধুনিকায়ন, চিত্রকল্প, বিচিত্র গদ্য, বরেণ্য কবিদের নির্মাণ কলা, ছন্দের সহজপাঠ, এই সবগুলোই কবিতা বিষয়ক আলোচনা। কারণ এখানে একটা গ্যাপ তৈরি আছে। আমাদের অধ্যাপকেরা যে সমস্ত বই লিখেছেন তাদের মধ্যে অনেক ভুল তথ্য আছে। যেমন অমিত্রাক্ষরকে ছন্দ হিসাবে চালানো আছে। সবাই জানে অমিত্রাক্ষর একটা ছন্দের নাম, কিন্তু অমিত্রাক্ষর আসলে শুধু মিল বর্জন করা হয়েছে অক্ষরবৃত্ত ছন্দে। হ্যাঁ, এইসব প্লাস আরও অনেক বাংলা কবিতার আধুনিকায়ন পড়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে এই কি গ্যাপ পূরণের জন্য আমি কিন্তু এই প্রবন্ধগুলো লিখেছি। প্রবন্ধ যেগুলো লিখেছেন সেগুলো কবিতা কেন্দ্রিক, হ্যাঁ। অতএব কবিতাই আমার প্রাণ। গান লিখেছি, সেগুলো কাব্যময় করে তোলার চেষ্টা করেছি। কবিতা থেকে গানের উৎপত্তি, তারপরে ছড়া যেগুলো, সেগুলোতেও আমার কবিত্ব শক্তি পাবেন।